আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা 8 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। 8 নম্বর ক্লাসে 39তম বিসিএস এবং প্রাইমারি 2019 সালের দ্বিতীয় ধাপ এবং নিবন্ধন থেকে 16তম নিবন্ধনের স্কুল পর্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েছি। আমাদের আজকেও মোটামুটি অনেকগুলো প্রশ্নগুলো আহ সেই গতানুগতিক ভাবেই আমরা দেখব যে বিগত যে ক্লাসগুলো হয়েছে, বিগত যে 7টি ক্লাস হয়েছে, এই 7টি ক্লাসের মধ্যে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এইগুলোর মধ্যেই রিপিট। তাহলে আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকেই থেকে যাচ্ছে। দেখুন, 39তম বিসিএস পরীক্ষাটা হয়েছিল স্পেশাল। স্পেশাল বলতে এটা হচ্ছে মাঝে মধ্যে স্পেশাল হয় পুলিশ নিয়োগের জন্য, স্পেশাল হয়েছিল একবার মুক্তিযুদ্ধ কোটায় নিয়োগের জন্য, স্পেশাল হয় হচ্ছে আপনার আহ ডাক্তার নিয়োগের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 42তম বিসিএসটা বিশেষ ছিল এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 39তম যে বিসিএস এটাও কিন্তু একটা বিশেষ বিশেষ বিসিএস। 39তম যেটা এটা 39তম বিসিএস হচ্ছে বিশেষ বিসিএস অর্থাৎ ডাক্তারদের জন্য। আচ্ছা, এখানে বাংলা প্রশ্ন স্বাভাবিকভাবেই কম, কারণ এখানে সাবজেক্টিভ প্রশ্ন থাকে। এরকম যেগুলো বিশেষ হয় এগুলোতে বাংলা ইংরেজি এইগুলো প্রশ্ন কম থাকে, জিকে প্রশ্ন কম থাকে। মোটামুটি 100 নম্বর থেকে সবগুলো মিলিয়ে, আর বাকি 100 নম্বর থেকে সাবজেক্টিভ অর্থাৎ ডাক্তারদের জন্য টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো। আচ্ছা, যাই হোক, আমরা প্রশ্নটিতে চলে যাই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, যারা যুক্ত হয়েছেন তারাও তো উত্তর করবেন, পাশাপাশি যারা যুক্ত হবেন পরবর্তীতে অথবা রেকর্ড ক্লাসটি যারা দেখবেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরগুলো করার চেষ্টা করবেন। দুঃখিত। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উপসর্গ কি? উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসা, কোন একটা শব্দের পূর্বে বসবে কিন্তু এটার কোনো কি থাকবে না, অর্থ থাকবে না, এটা হবে অর্থহীন। কোনো শব্দের পূর্বে অর্থহীন কোনো কিছু বসবে তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে উপসর্গ বলবো। আসেন আমরা এখানে দেখি যে কোন শব্দগুলো, যে শব্দগুলো রয়েছে তার মধ্যে প্রথম অংশটা বাদ দিলে পরবর্তী অংশটা অর্থপূর্ণ হয় কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, উপসর্গের ক্ষেত্রে এই যে প্রথম অংশ প্লাস হচ্ছে কি দ্বিতীয় অংশ সমান সমান কি মূল শব্দ। এখন আপনি খেয়াল করবেন এই প্রথম অংশটা কি হবে না, অর্থ নেই, দ্বিতীয় অংশটা অর্থ আছে, মূল শব্দটা অর্থপূর্ণ। এই যে অর্থ আর এই অর্থ, এই দুটির মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে। মানে অর্থ ভিন্ন হয়ে গেলে হবে না। এই মূল শব্দ এবং দ্বিতীয় অংশের যে অর্থ, এগুলো মিল থাকতে হবে। এবং এই প্রথম অংশটা কি হবে না, অর্থ থাকবে না। এই হচ্ছে উপসর্গের নিয়ম। এখন এই উপসর্গ তো পূর্বে বসে, তো আমরা জানি যে আ আ একটি উপসর্গ, সরেয়া হচ্ছে একটি উপসর্গ। এখন দেখি তো এখানে কি কি রয়েছে। আনন, আঘাটা, আষাঢ়, আয়না, এই শব্দগুলোর মধ্যে আমরা দেখব কোনটি উপসর্গ সাধিত শব্দ, অর্থাৎ কোনটি মৌলিক শব্দ নয়। অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো অবশ্যই মৌলিক শব্দ হতে পারে, আমরা সেটাই দেখার চেষ্টা করব। আমি একটু লেখাগুলো মুছে নিচ্ছি, হ্যাঁ, অপশনগুলো আলাদা করে আহ এ করার জন্য আমি একটু মুছে নিচ্ছি। আনন, এখানে আ বাদ দিলাম, আষাঢ়ের আ বাদ দিলাম, ঘাটার আ বাদ দিলাম, আয়নার আ বাদ দিলাম। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আয়না কি? আয়না হচ্ছে এমন একটি স্বচ্ছ বস্তু যেখানে আমরা প্রতিবিম্ব দেখতে পাই। তো আয়না আ বাদ দিলে অন্তস্থ অদন্তন্য আকার না, এটার কি অর্থ হয়? এটা অর্থপূর্ণ শব্দই হয় না, এটা মৌলিক শব্দ। আষাঢ় শুধু সার যুক্ত করে দিলে কি অর্থপূর্ণ হবে? এখানে যদি তাও ঢয়শূন্যর হতো, ঢয়শূন্যর না হয়ে তাও গরু হতো, কিন্তু আষাঢ়ের সাথে গরুর কোনো সম্পর্ক নাই। সুতরাং এটাও কিন্তু কি মৌলিক শব্দ, এটা কিন্তু উপসর্গ সাধিত শব্দ না। আনন, কোনো কিছু আনা, হ্যাঁ। আবার আননের দুইটা অর্থ রয়েছে। আনন, আননের আরেকটা অর্থ কি? মাথা। আনন অর্থ মাথা। তো আপনি খেয়াল করে দেখেন,
আনন, এখানে আটা বাদ দিলে শুধু নন, নন দিয়ে কি মাথার অর্থ হয়? হয় না, সুতরাং এটাও কিন্তু ভুল। আঘাটা, ঘাটা, আঘাটা, যেটা ঘুটানো হয়েছে এটা হচ্ছে ঘাটা, আর যেটা ঘুটানো হয়নি সেটাকে বলা হচ্ছে কি? আঘাটা। এরকম ধরেন কাটা, কাটা মানে কি? যেটা কাটা হয়েছে। আর আকাটা মানে কি? আকাটা মানে হচ্ছে যেটা এখনো কাটা হয়নি। তাহলে এইভাবে উপসর্গ কিন্তু এখানে বসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটি। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অত্যন্ত সহজ প্রশ্ন। এটা প্রতিবার আমাদের পরীক্ষাগুলোতে চলে আসে। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন যে নাম শব্দ সেটাকে প্রাতিপদিক বলে। আমি আপনাদেরকে উদাহরণ দিই। আমি একটি বাক্য লিখছি যে আমি বাজারে, আচ্ছা আমি বাজে লিখে ফেলছি। আহ ধরেন বললাম রহিম বাজারে মাছ কিনতে যায়। রহিম বাজারে মাছ কিনতে যায়। এখানে দেখেন এ বিভক্তি আছে, কিনতে, এখানে তে বিভক্তি আছে, অর্থাৎ সপ্তমী বিভক্তি কিন্তু আছেই। আর এটা তো ক্রিয়া। তো এখানে মাছ যে শব্দটা আর রহিম যে শব্দটা, এখানে দেখেন রহিমের, মাছের, বা মাছকে, রহিমকে, এরকম কোনো কিছু আছে নাই। এই যে বিভক্তিহীন নাম শব্দ, এগুলো কি? বিভক্তিহীন নাম শব্দ। আর এগুলোর পরিচয় হচ্ছে প্রাতিপদিক। এগুলোর পরিচয় প্রাতিপদিক। মৌলিক শব্দ তো আমরা জানি, যেগুলোকে আর ভাঙা যায় না, ভাঙলে আর কোনো অর্থ হয় না। কৃদন্ত পদ হচ্ছে কোনো জায়গায় যদি ক্রিয়াবাচক শব্দ থাকে সেটাকে আমরা বলতে পারি যে সেখানে মূলে কৃদন্ত শব্দ থাকতে পারে। যেমন ধরেন খেলনা, খেলনা, খেলনাটা কিন্তু বিশেষ্য, কিন্তু এটার মূলে কি আছে? খেল। খেল মানে কি? ভার্ব, মানে ক্রিয়া। এটা হচ্ছে কৃদন্ত পদ। এটা কি? কৃদন্ত পদ। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? প্রাতিপদিক। 3 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি। আহ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? এখানে যে গ্রন্থগুলো রয়েছে, 4টি গ্রন্থ রয়েছে: গাজী মিয়ার বস্তানি, আলালের ঘরের দুলাল, কলিকাতা কমলালয়, হুতুম পেচার নকশা। এগুলোর মধ্যে মীর মশাররফ হোসেনের রচিত কোনটি? এই আলালের ঘরের দুলাল এটি হচ্ছে প্রথম উপন্যাস, বাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস, যদিও সার্থক না। এটি রচিত হচ্ছে পেরিচাঁদ মিত্র। কে? পেরিচাঁদ মিত্র, তাই না? কলিকাতা কমলালয় এটি হচ্ছে একটি নাটক। এটি কি? একটি নাটক। যেমন কুলিনকুল সর্বস্ব, কলিকাতা কমলালয়, তারপর হচ্ছে কি আহ আপনার ছেলেদের, পুরুষদের নিয়ে একটা লেখা আছে, নামটা এখন ভুলে গেছি, পরবর্তীতে মনে হলে এটা বলে দিব। হুতুম প্যাঁচার নকশা হচ্ছে একটা উপন্যাস, প্রসন্ন সিংহ, কালীপ্রসন্ন সিংহ। গাজী মিয়ার বস্তান এটা কিভাবে মনে রাখবেন? এই যে মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। তিনি গাজী মিয়া ছদ্মনামে লিখতেন। তাহলে এই গাজী মিয়ার বস্তানি এটা কার লেখা? মীর মোশাররফ হোসেনের লেখা। মীর মোশাররফ হোসেনের কিন্তু বিশেষত্ব রয়েছে। তিনি প্রথম বাঙালি মুসলমান নাট্যকার। বসন্ত কুমারী হচ্ছে তার নাটক। এবং তিনি একটা মহাকাব্যিক উপন্যাস রচনা করেছেন, যে উপন্যাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু কিন্তু মহাকাব্য না, এটা একটি উপন্যাস। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপসর্গগুলো কোনো শব্দের পূর্বে বসে সে কি করতে পারে? উপসর্গ কি করতে পারে বলুন তো? এই যে উপসর্গ, সে নতুন শব্দ তৈরি করে এবং নতুন অর্থ দেয়। এখন এই যে বিভিন্ন অর্থ দেয়, এই যে উপ একটি উপসর্গ, উপ একটা উপসর্গ, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা দেখি উপনেতা, নেতার চেয়ে যে ছোট তাকে আমরা উপনেতা বলি। গ্রহের চেয়ে ছোট যেটা সেটাকে আমরা উপগ্রহ বলি। সাগরের চেয়ে ছোট যেটা আমরা সেটাকে উপসাগর বলি। তাহলে উপভোগ, ভোগের চেয়ে ছোট এরকম উপভোগ বলে না। এই তিনটাই দেখুন ছোট বোঝাচ্ছে, কিন্তু এইখানে উপটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক উত্তরটি হবে উপভোগ। আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? খুবই সহজ প্রশ্ন, এটা আপনারা সবাই পারবেন। ভাতি, ভাতি, এইটার অর্থ আলো হয় না, এইরকম আছে, বাতি বানানটা বয়াকার বা দিয়ে। এটা হচ্ছে এক ধরনের কেরোসিন দিয়ে জ্বালানো হতো, আমরা সেটাকে বাতি বলতাম। জ্যোতি মানে আলো, অংশ মানে চাঁদ। তাহলে এখানে অনল হচ্ছে কি? আগুনের সমার্থক। আগুনের অন্যান্য সমার্থক গুলো কি কি? হুতাশন, বায়ু সখা, হ্যাঁ, তারপর হচ্ছে সর্বসূচি, পাবক, হ্যাঁ,
অগ্নি, হুতাশন, বিভিন্ন ধরনের সমার্থক শব্দ কিন্তু আগুনের রয়েছে। আগুনের সমার্থক শব্দ মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে আগুনের সমার্থক শব্দ। কারক থেকে প্রশ্ন এসেছে, আমরা কারকটা পড়েছি। অপাদান কারক বলতে কি বোঝায়? অপাদান কারক মানেই কি? অপাদান কারক মানেই হচ্ছে মাইনাস। অপাদান কারকে কি থাকবে? মাইনাস থাকবে। গৃহহীনে গৃহ দাও, আপনি গৃহহীনকে গৃহ দিতে বলছে, গৃহ দিয়ে কি আবার নিয়ে যাবেন? না, এটা যদিও কর্মকারক কিন্তু এটা সম্প্রদান, সত্য ত্যাগ করে দান করা হচ্ছে, এটা সম্প্রদান কারক। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে, এটা কোন কারক? এই জিজ্ঞাসিব, আমি জিজ্ঞাসা করব কাকে? জনে জনে জিজ্ঞাসা করব, এটা হচ্ছে কর্মকারক। এটা কি কর্ম? বনে বাঘ আছে, যদি বনের নিচে টান দেয়া থাকে তাহলে এটি হচ্ছে অধিকরণ। ট্রেন স্টেশন ছেড়েছে, তার মানে কি এখানে মাইনাস হয়েছে না? ট্রেনটা স্টেশন থেকে চলে যাচ্ছে। এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? আমি এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে একটু বর্ণনা করে দিই আপনাদেরকে। অনন্যই অব্যয় কোনগুলো? যে সকল অব্যয় আপনার নিজেই, অব্যয়ের তো আলাদা অর্থ হয় না বা নিজে করতে পারে না, কিন্তু অনন্যই অব্যয় হচ্ছে অন্যান্য যে শব্দগুলো থাকবে তার সাথে সেই শব্দগুলো ব্যবহার ছাড়াও এই অনন্যই অব্যয় নিজেই আলাদা অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে স্বাধীনভাবে বসতে পারে, এটাকে বলা হয় অনন্যই অব্যয়। অনুকার অব্যয় কি? অনুকার অব্যয় হচ্ছে কল্পিত ধ্বনি। কল্পিত ধ্বনি। অনুসর্গ অব্যয় কোনটি? দ্বারা, দিয়া, কর্তৃক, যেগুলো বিভক্তির মতো এগুলো। পদান্বয়ী অব্যয় কোনটি? যেমন ধরেন পদের পরে বসে, হ্যাঁ, এই এই যে হতে থেকে ছে আছে না, এগুলোও কিন্তু পদান্বয়ী অব্যয় আবার অনুসর্গ অব্যয়। যাই হোক, অনন্যই অব্যয় যেটা বলছিলাম, এখানে বলা হচ্ছে কি যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এখানে অব্যয় হচ্ছে ভারী। আপনি এই ভারী শব্দটি দ্বারা কি বুঝেন? ভারী, ভারী মানে কি? অনেক বেশি ভালো জিনিস, অনেক বেশি ভালো জিনিস। আমি বলতে কি ভারী মিষ্টি, মেয়েটি ভারী মিষ্টি, হ্যাঁ। তারপরে সে ভারী সুন্দর ছবি আঁকে, সে ভারী সুন্দর কাজ করতে পারে, তার আলপনা ভারী। এই যে ভারী, এই ভারী শব্দটা উচ্ছ্বাস, আনন্দ, এগুলো প্রকাশে ব্যবহৃত হয় এবং প্রশংসা অর্থে ব্যবহৃত হয়। কিন্তু ভারী বানানটা যদি দীর্ঘকায় দিয়ে থাকে তাহলে বোঝা অর্থে ব্যবহৃত হয়। তাহলে এটা স্বাধীনভাবে আমি শুধু ভারী বললেই কিন্তু একটা অর্থ দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে অনন্যই অব্যয়। এটা অনন্যই অব্যয়। এই প্রশ্নটা বহুবার আসছে, এখানে আলোচনা তেমন কিছু নাই। সাধু এবং চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এটা একেবারেই সহজ, ক্রিয়া এবং সর্বনাম পদে। এটা প্রায় যতগুলো এখন পর্যন্ত ক্লাস নিয়েছি প্রত্যেকটি ক্লাসে এরকম প্রশ্ন একটা না একটা ছিলই। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ? এই যে যৌগিক কাল, এই যৌগিক কাল কোনটা? যৌগিক কাল কোনটা জানেন? যৌগিক কাল হচ্ছে চলমান কাল, যেটা আমরা কন্টিনিউয়াস বলি, চলমান বা ঘটমান। কন্টিনিউয়াস যেটাকে আমরা বলি এটাকে যৌগিক কাল বলা হয়। তাহলে করছিলাম, অতীতে আমি করতেছিলাম কোনো কিছু, এটা কি? অতীতে চলমান ঘটনা। করেছি, করছি, করছি হচ্ছে বর্তমানে করতেছি। আবার করেছি মানে কি? কিছুক্ষণ আগে করেছি। ওকে। আরেকটা হচ্ছে কি? করব, এটা হচ্ছে কি? ভবিষ্যৎ। তাহলে এখানে যৌগিক কাল না, কিন্তু হচ্ছে করবটা। করবটা হচ্ছে যৌগিক কালের উদাহরণ না। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? নির্জনতম কবি। জীবনানন্দ দাশের অনেকগুলো নাম, অনেকগুলো উপাধি। নির্জনতম কবি, তাকে বলা হচ্ছে ধূসরতার কবি, তাকে বলা হচ্ছে রূপসী বাংলার কবি, তাকে তার লেখাগুলোকে বলা হয়েছে কি? চিত্ররূপময়। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখাগুলোকে কি বলেছেন? চিত্ররূপময় বলেছেন। আর তাকে নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন। বিষ্ণুদেব এবং বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ তারা কিন্তু পঞ্চপাণ্ডব ছিলেন। এটিও রিপিট প্রশ্ন, আমরা এটি এর আগে পেয়েছি। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক, বারুই, পান ব্যবসায়ী, পর্ণকার। তাম্বলিক শব্দের অর্থই হচ্ছে কি? পান ব্যবসায়ী। পর্ণকার, পর্ণকার মানে হচ্ছে পর্ণ নিয়ে কাজ করেছে। পর্ণ মানে কি? পর্ণ মানে হচ্ছে পান, তাহলে এটিও কি? সমার্থক শব্দ। আবার বারুই অর্থ হচ্ছে কি? পান বিক্রেতা। তাহলে এখানে তিনটি কি সমার্থক শব্দ, না কোনটি? তামসিক, অর্থাৎ এইটাই হচ্ছে সঠিক উত্তর হবে এক নাম্বারটা। তামসিক শব্দের অর্থ কি? মেঘে আচ্ছন্ন, অর্থাৎ মেঘাচ্ছন্ন।
এটাকে বলা হচ্ছে তামসিক, অন্ধকারাচ্ছন্ন আর কি। মেঘ জমলে অন্ধকার হয়ে যায় না। কোনটি বেতিহার বহুব্রীহি উদাহরণ? বেতিহার মানে কি? দুই জিনিস থাকবে, দুইটি দুইটি সম জিনিস থাকবে, তাই না? দুইটি সম বা সমান জিনিস থাকবে, একই রকম কাজ হবে। এবং এই ক্ষেত্রে ভেষ বাক্যের ক্ষেত্রে কি হয়, একটা শব্দের সাথে আ হয়, আর একটা শব্দের সাথে ই যুক্ত হয়। যেমন কান একটা শব্দ, এর সাথে আমি আ যুক্ত করে দিলাম, আর একটা কান শব্দ, এর সাথে আমি ই যুক্ত করে দিলাম, কি হয়ে গেল? কানা কানি। এরকম হবে মারামারি, ধরাধরি, কাটাকাটি। ঠিক আছে, সবগুলো একই রকম। তাহলে বেতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? অজানা। অজানা মানে কি? যেটা আমার জানা নাই। এটা ন তৎপুরুষ সমাস। দুতলা। দুতলা বলতে কি বোঝায়? একটা ঘরকে বোঝাচ্ছে। এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আশি বিশ, আশিতে বিশ যার, এটাও বহুব্রীহি সমাস। আশিটা কি? আশি মানে হচ্ছে দাঁত, আর বিশ মানে তো বিশ। তাহলে দুইটাই কি বিশেষ্য? যদি দুইটাই বিশেষ্য হয়, তাহলে সেটা বেদীকরণ বহুব্রীহি হয়। দুইটাই যদি বিশেষ্য পদ হয় কোনো বহুব্রীহি সমাসে, তাহলে সেটাকে বেদীকরণ বহুব্রীহি সমাস বলা হয়। এখানে কানাকানি হচ্ছে সঠিক উত্তর বেতিহার বহুব্রীহির জন্য। বেতিহার বহুব্রীহির জন্য এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে আপনারা এটা সহজে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক কোনটি? তার হাস্যরসাত্মক নাটক কোনটি? বৈকুণ্ঠের খাতা, জামাই বারিক, বিবাহ বিভ্রাট, হিতে বিপরীত। এখানে কোনটি সঠিক উত্তর হবে? বৈকুণ্ঠের কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কৌতুক নাটক। এখানে মূলত হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। তিনি দোকানদারি করেন, তার বিভিন্ন কাহিনী নিয়ে আর কি এটি রচনা করা হয়েছে। জামাই বারিক হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা, এটি একটি প্রহসন। বিবাহ বিভ্রাট এটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটিও কিন্তু এক ধরনের প্রহসন। হিতে বিপরীত এটাও প্রহসন। এটা লেখকের নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, খেয়াল আসলে আমি পরবর্তীতে আপনাদেরকে এটা বলে দেবো। ওকে। 14 নম্বর প্রশ্ন, হ্যান্ডআউট এর বাংলা পরিভাষা কি? পরিভাষা থেকে একটা প্রশ্ন থাকতেই আছে, সবসময়ই থাকে, এটা মনে রাখবেন। হস্তপত্র না, তথ্যপত্র না, প্রচারপত্র না, এটা হচ্ছে জ্ঞাপন পত্র। হ্যান্ডআউট মানে হচ্ছে জ্ঞাপন পত্র, মনে রাখবেন। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? আপনারা একটা জিনিস মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম তিনি উপন্যাস রচনা করেছেন কতটি? তিনি উপন্যাস রচনা করেছেন তিনটি। কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস। একটা হচ্ছে কি প্রথম উপন্যাস বাঁধনহারা, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। 2 নম্বর উপন্যাস হচ্ছে তার আহ বাঁধনহারা কুহেলিকা। আচ্ছা, বাঁধনহারা হচ্ছে তার একটা উপন্যাস। তাহলে বাঁধনহারা কিন্তু তার প্রথম উপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসটি কি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসটি হচ্ছে বাঁধনহারা। হুম, বাঁধনহারাই প্রথম। আরেকটা আছে মৃত্যুকুদা, এই হচ্ছে তার উপন্যাস। ভ্রমণ কাহিনী তিনি লেখেন নাই, তিনি নাটক রচনা করেছেন, তিনি কবিতা তো রচনা করেছেন, তিনি একজন বিখ্যাত কবি হিসেবে পরিচিত। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মাবতী, পদ্মমণি, পদ্মবুকরা, পদ্মরাগ। বেগম রোকেয়া সাখাওয়াত, এই 10 ডিসেম্বর কিন্তু বেগম রোকেয়া দিবস গেল। তো তার রচিত গ্রন্থ কোনটি? বলুন তো, তার রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ, এটি একটি উপন্যাস। এটি একটি উপন্যাস। পদ্মগুকরা এটি গল্প। কার রচনা? কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী এটি হচ্ছে একটি কবিতা বা কাব্য, এটি আলাওল রচনা করেছেন। তবে পদ্মাবতী যদি নাটক হয় তাহলে মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী যদি প্রবন্ধ হয় তাহলে সেটি রচনা করেন সৈয়দ আলী আহসান। পদ্মমণি এই নামে কোনো সাহিত্যকর্ম পাওয়া যায় না। যদি পাওয়া যায় সেটা খুঁজে দেখতে হবে আর একটু বিস্তরভাবে আর কি। তবে স্বাভাবিকভাবে আমরা যে সাহিত্যকর্মগুলো পড়াশোনা করি সেগুলোর মধ্যে এটা নাই। সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? সরল শব্দের বিপরীত নয় কোনটি? সরল মানে কি? সোজা। সরল মানে কি? সোজা, সহজ। এখন এটার বিপরীত কিন্তু কঠিন হয় না, কঠিন কিন্তু শক্ত জিনিস। ওকে।
বক্র মানে কি বাঁকা, তাহলে বাঁকা আর সোজা কি বিপরীত। গরল, জটিল, কুটিল। কুটিল মানে কি? কুটিল মানে কি? আঁকা বাঁকা জিনিস, জটিলতা আছে, তাহলে জটিলতা তো জটিলতা, তাহলে এখানে গরল হচ্ছে কি অমৃত। গরলের বিপরীত কি অমৃত, গরল মানে কি বিষ। তাহলে সরলের বিপরীতার্থক নয় হচ্ছে এখানে গরল। বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রাম রাম বসু। একটু খেয়াল করে দেখেন, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার রাজা রামমোহন রায় তিনি রচনা করেছেন। তিনি একজন অন্যতম সমাজ সংস্কারক ছিলেন। তিনি সতীদাহ প্রথা তিনি সতীদাহ প্রথা দমনের জন্য তিনি আহ অনেক কাজ করেছেন এবং তিনি লেখালেখি করেছেন। ফনার বচনের মূল ভাব কি? এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বিসিএস এর প্রশ্ন থেকে রিপিট ছিল, একটা প্রশ্ন নতুন নাই। খনার বচনের মূল ভাব কি? লৌকিক প্রণয় সঙ্গীত তিনি রচনা করেন নাই। রাষ্ট্র পরিচালনা নীতিও তিনি করেন নাই। তিনি মূলত কৃষি নিয়ে কথা বলেছেন এবং শুদ্ধ জীবনযাপন রীতি নিয়ে তিনি কথা বলেছেন। এখানে অনেকে ভুল করে সামাজিক মূল্য মঙ্গলবোধ এটা দিয়ে দিতে পারে, তবে আপনাদের খেয়াল রাখতে হবে তিনি কিন্তু শুদ্ধ জীবনযাপন রীতি এইটা নিয়ে কাজ করেছেন। তার মূল কাজের হচ্ছে এটাই হচ্ছে মূল ভাব। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যাবে? দুরবস্থা, এখানে র ধ্বনিটা আছে না, র এর পরিবর্তে কি আসবে? বিসর্গ আসবে, ধরে রাখেন। তাহলে আমরা দেখি আরেকটা উপসর্গ আছে কি দু, এর সাথে বিসর্গ দিলে দূর হয়। তাহলে এটা আমরা প্রথম অংশ পেয়ে গেলাম। এই দূর হবে না, এই দূর হবে না, এই দূর হবে না, এখানে একটাই বিসর্গ যুক্ত আছে। দুরবস্থা মানে কি খারাপ অবস্থা। দু উপসর্গটা খারাপ অর্থে ব্যবহৃত হয়। অবস্থা তো অবস্থায় অর্থ মিলে যাচ্ছে, আমাদের সব হিসাবে মিলে যাচ্ছে, সুতরাং এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা প্রাইমারি 2019 সাল দ্বিতীয় ধাপ এই প্রশ্ন সমাধানে চলে আসলাম। আমরা দেখি উপসর্গ থেকে প্রশ্ন। অগারাম বাস করে অজপাড়া গায়ে, এখানে অগা এবং অজ কোন ধরনের উপসর্গ? অ অগা অজ অনা আর আন আব ইতি উনা কতকুনি পাতি বিবর রাম শশা সুহা। এগুলো কি? এগুলো সব হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। তাহলে এই খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা হচ্ছে 21টি। আর তৎসম উপসর্গ কয়টি? 20টি। তৎসম উপসর্গ কোনটি? আশুবিনি, এগুলো কিন্তু আশুবিনি। এই চারটাই কোথায় পাওয়া যায়? চারটাই কিন্তু তৎসম এবং খাঁটি বাংলাতে পাওয়া যায়। বিদেশি উপসর্গ আছে অনির্ণয়। অনির্ণয় যেটা গণনা করা যায় না, কারণ আমরা নির্দিষ্ট করে তো বলতে পারি না। ওকে। তাসের ঘর একটা বাগধারা। এই তাসের ঘর বাগধারার অর্থ কি? পূর্ণস্থায়ী, দীর্ঘস্থায়ী। পূর্ণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী সমার্থক শব্দ, সুতরাং এই দুইটা তো আগেই বাতিল হয়ে যাচ্ছে। তাস খেলার ঘর, তাসের ঘর, তাস খেলার ঘর। বাগধারা কি সরাসরি তার অর্থ আক্ষরিক অর্থ হয় না ভাবার্থ হয়? ভাবার্থ হয়। তাহলে এখানে হবে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বলতে বালুর বাঁধ, এটাও কিন্তু ব্যবহার করা হয় ক্ষণস্থায়ী অর্থে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় বলছে কিন্তু মাত্রাহীন বর্ণ কতটি, অর্থাৎ টোটাল 50টির মধ্যে মাত্রাহীন কতটি? আমরা একটা সমস্ত পড়েছিলাম, 32 সমস্ত কি 10/8। আমরা এটা কি পড়েছিলাম? 32 হচ্ছে পূর্ণ বড় সংখ্যা, আর অর্ধ, অর্ধ থেকে 8 মিল আছে, এটা হচ্ছে অর্ধমাত্রা। আর এখানে কি শূন্য, জিরো। জিরো মানে কি নাই, তার মানে কি হীন। হীন মানে কি মাত্রাহীন আর কি। তাহলে 10টি হচ্ছে মাত্রাহীন, অর্ধমাত্রা হচ্ছে 8টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি। আমরা এখানে দেখতে পাচ্ছি 10 এক নম্বরই রয়েছে, তাহলে এক নম্বরটাই সঠিক উত্তর। কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুমিত প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখবেন প্রথম অংশ প্লাস হচ্ছে দ্বিতীয় অংশ সমান সমান হচ্ছে কি মূল শব্দ। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এই প্রথম অংশটা কি হবে? প্রথম অংশের অর্থ হবে প্লাস দ্বিতীয় অংশের অর্থ নাই, প্রত্যয়ের কোনো অর্থ হয় না। আর মূল যে শব্দ এটা তো অর্থ থাকবেই। এই মূল শব্দের অর্থ এবং এইটার অর্থ, এই দুইটার অর্থের কি থাকতে হবে? মিল থাকতে হবে। তাহলে আমরা দেখি কোনটা কোনটা অর্থ মিল আছে। দেখেন কুসুমিত মানে কি, যেটা কুসুম সুবিত আর কি। তো কুসুম শব্দটা আগে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কুসুম, এখানেও কুসুম, এখানেও কুসুম, এখানেও কুসুম, মানে চারটে অপশনই কুসুম আছে। এখন শুধু দেখতে হবে আমাদের অতিরিক্ত কি অংশটা যুক্ত হয়েছে। কুসুম এর সাথে এখানে রস্বইকার আছে না, তাহলে রস্বই যুক্ত হয়েছে। আর তো আছে, তো
তার মানে কি ইত, অর্থাৎ ত যুক্ত হয়নি, দীর্ঘ ই যুক্ত হয়নি, উত যুক্ত হয়নি, এখানে ইত যুক্ত হয়েছে, 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবং কুসুম হচ্ছে একটা নাম শব্দ, আর যদি নাম শব্দ হয় তাহলে এটা তদ্ধিত প্রত্যয় হয়, তাহলে কুসুমিত হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। শুদ্ধ বানান কোনটি? আমি আপনাদেরকে বলেছিলাম একটা নিয়ম, সেটা হচ্ছে কি রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই এরকম। কিন্তু এটার ব্যতিক্রমটা আর একটা ছিল, সেটা হচ্ছে কি দুইটাই দীর্ঘই, দুইটাই কি হয়, দীর্ঘই হয়। যেমন মনীষী, মনীষী দ দিয়েছি, উ দিয়েছি, উ দিয়েছি, দুইটাই কি হয়, দীর্ঘই হয়। এরকম জিবি বানানে দুইটাই কি হয়, দীর্ঘই হয়। সুতরাং এই যে সমীচী যেটা আছে, এই সমীচীনেও কিন্তু দুইটাই দীর্ঘইকার হয়। সুতরাং 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি আসছে সেটি আসছে সন্ধি বিচ্ছেদ থেকে, এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটু খেয়াল করেন। সন্ধি বিচ্ছেদে এখানে রবীন্দ্র, রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত ইন্দ্র বানান পাবেন সব ইন্দ্র বানান হচ্ছে রস্বই দিয়ে। পৃথিবীতে যত ইন্দ্র পাবেন সকল ইন্দ্র কি দিয়ে, সকল ইন্দ্রই হচ্ছে রস্বই দিয়ে। তাহলে এখানে আমরা দেখি রস্বই দিয়ে 3টা ইন্দ্র আছে, সুতরাং এই 3টা অপশন আমাদের রাখতে হচ্ছে। এটা আমরা বাদ দিচ্ছি কি দিয়ে, দীর্ঘ ই এর জন্য। এখন আসেন রবীন্দ্র, রবীন্দ্র, হ্যাঁ, রবীন্দ্র, রবীন্দ্রের মূল শব্দ কি জানেন আপনারা? রবি। দীর্ঘিকার দিয়ে হবে না, কারণ দীর্ঘিকার দিলে রবির অর্থ হয় না। আর সন্ধির ক্ষেত্রে সন্ধির অর্থ মিলতে হবে। তাহলে এখানে রবি শব্দটা তো হচ্ছে সূর্য, এর সাথে আমি যুক্ত করি ইন্দ্র, এই হলো কি রবীন্দ্র। এখন আপনি দেখেন তো এখানে কি আছে, রব, রব অর্থ আল্লাহ, এটা এটা কি মিলবে? মিলবে না, এটা অর্থ মিলছে না। এখানে রবি দীর্ঘিকার দিয়ে অর্থ হয় না, অর্থ হয় হচ্ছে কি এটা। সুতরাং 4 নম্বরটা সঠিক উত্তর। তবে আপনার জিনিসটা খেয়াল রাখতে হবে কি, যেমন ধরেন সতীশ, আচ্ছা সতীন্দ্র, সতীন্দ্র। এখন আপনি যদি সতী যোগীন্দ্র এভাবে লিখেন, হবে? হবে না। কেন হবে না? কারণ সতী বানানটা হচ্ছে তৎসমষ্টিবাচক শব্দ, সবসময় কি দিয়ে হয়, দীর্ঘিকার দিয়ে হয়। এই জন্য সতী যোগ ইন্দ্র, এটাই হবে সতীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ। নিত্য সমাসের উদাহরণ কোনটি? নিত্য সমাস জিনিসটা কি? নিত্য সমাস, নিত্য সমাসের বেশ বাক্যে থাকবে হচ্ছে অন্য, আর সমস্ত পদে থাকবে হচ্ছে অন্তর। বেশ বাক্যে কি থাকবে? অন্য, আর সমস্ত পদে কি থাকবে? অন্তর থাকবে। এখন দেখেন তো, অপব্যয়, অপব্যয়, এই অপটা হচ্ছে একটা উপসর্গ, কোন শব্দের আগে যদি উপসর্গ যুক্ত হয় এবং সেটা যদি সমাসবদ্ধ পদ হয় তাহলে সেটা অব্যয়ীভাব হয়। সুতরাং এটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। বাগদত্তা, বাগ দ্বারা দত্তা, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটা কি হয়? তৃতীয় তৎপুরুষ সমাস। এটা তৎপুরুষই লিখি শুধু, হ্যাঁ। বনজ, বনে জন্মে যা, তাকে বলা হয় বনজ, এটা হচ্ছে কর্মধারয় সমাস। দেশান্তর, এখানে কি আছে? অন্তর। দেশান্তরের বেশিরভাগ কি? অন্য দেশ, এরকম দেশান্তর, গৃহান্তর, গ্রহান্তর, তাই না, গ্রামান্তর, যুগান্তর, এগুলো সবগুলো হচ্ছে আপনার নিত্য সমাস। অলিক এর বিপরীত শব্দ কি? অলিক মানে কি জানেন? অলিক, অলিক মানে হচ্ছে মিথ্যা জিনিস। তাহলে মিথ্যা জিনিসের বিপরীত কি হয়? সত্য হয়। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? দিন যায় কথা থাকে, সাধারণত যায় মানে কি যাওয়া, তাই না, যাওয়া অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এইখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখুন তো, গমন? না, গমন হলে তো যাই যাই উত্তর হইতো, তাই না। ধারাবাহিকতা? না, এখানে ধারাবাহিকতা বোঝাচ্ছে না। ধারাবাহিকতা হচ্ছে ক্রমান্বয়ে, একের পর এক। বলা তো হবেই না, এখানে হচ্ছে অতিবাহিত, দিন যায় কথা থাকে, অর্থাৎ দিন অতিবাহিত হচ্ছে, দিন ক্রমান্বয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষোড়শ মানে কি 16, আর 16 মানে কি 10, 10 যোগ 6, এই তো হচ্ছে 16। তাহলে আমরা একটু মিলাই দেখি। হ্যাঁ, 10 যোগ 6, তাহলে এই যে 10 ঠিক আছে, 10-এর মধ্যে থাকবে, তবে 6-এর আর একটা নাম আছে, সেটা কি? ষষ্ঠ। যেমন ষষ্ঠ, ষষ্ঠ যুক্ত ষষ্ঠ, এটা আরেকটা নাম আছে ষট। তাহলে আপনি যদি আগে দিয়ে দেন ষট, তারপরে দিয়ে দেন 10, এটা অর্থ 6 আর এটা 10, তাহলে 10 হচ্ছে 16, ষোড়শ হয়ে গেল।
তাহলে শট যোগ 10, ষোড়শ। টয়ের পরিবর্তে গিয়ে দশমিক কিভাবে ব্যবহৃত হয় আপনারা সবাই জানেন। একটা বিষয়, ক চ ট ত প, ক চ ট ত প। যদি সন্ধির ক্ষেত্রে বর্গের প্রথম ধ্বনিগুলো থাকে, যদি সন্ধির ক্ষেত্রে বর্গের প্রথম ধ্বনিগুলো থাকে, তাহলে আমরা এইটার তৃতীয় ধ্বনি নিয়ে লিখব। ক থাকলে গ করে দিব, চ থাকলে কি করে দিব, চ থাকলে বর্গীয় জ করে দিব, ট থাকলে কি করে দিব, ট ঠ ডসিন্যর করে দিব, ত থাকলে কি করে দিব, দ করে দিব, প থাকলে প, প ফ ব, এগুলো হয়ে যাবে। তাহলে এখানে ট এর পরিবর্তে ডসিন্যর এই জন্যই বসছে। বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্ন তো আমরা সবাই চিনি। বিরাম চিহ্ন মানে কি? যেখানে একটু থামতে হয়। বিরাম শব্দের অর্থ কি? বিরাম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। তাহলে বিরাম চিহ্নের অপর নাম কি? বিশ্রাম চিহ্ন, নাকি বিভাজন চিহ্ন, নাকি স্থির চিহ্ন? এর একটা হবে না, এটা হচ্ছে ছেদ চিহ্ন। কারণ আমরা একটা নির্দিষ্ট শব্দ অথবা নির্দিষ্ট বাক্য, একটা নির্দিষ্ট মনের ভাব প্রকাশের পরবর্তী সময়ে গিয়ে আমরা আংশিক থামি বা বিরাম নেই। সেজন্য এটার নাম হচ্ছে বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন। বিরাম চিহ্নের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের জনক। বাংলা গদ্যের জনকও তিনি। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান কোনটি? আসক্তি, আসক্তি দীর্ঘিকার দিয়ে, আসক্তি মূর্ধন্য ষ দিয়ে, আসক্তি। আমরা জানি বাক্যের তিনটা গুণ আছে, একটা কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এটা কিন্তু আসক্তি না। আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে নেশা। নেশা, কোনো কিছুর প্রতি এডিক্টেড। আসক্তি বানানো হচ্ছে এটা। আসক্তি বানানো এটা, এই আসক্তি মানে কি বুঝা জানেন? এই আসক্তি মানে হচ্ছে আপনি একটা বাক্য যখন রচনা করেন, সে বাক্যের একটা পদের সাথে আরেকটা পদের যে স্থানের যে সম্পর্ক, একটা শব্দ আরেকটা শব্দের সাথে অর্থাৎ রিয়ারেঞ্জ করা থাকে যেটা, সেটাকে বলা হচ্ছে আসক্তি। কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো। কিরণ শব্দের অর্থ কি? আলো। তাহলে প্রভা অর্থ আলো, রশ্মি অর্থ কি? আলো। কর অর্থ আলো। আবার কর অর্থ কিন্তু হাতি হয়। আবার কর অর্থ কি? হাতের তালু, পায়ের তালু। তাহলে রবি, রবিটা কেন হবে না? রবি শব্দের অর্থ কি? সূর্য। রবি শব্দের অর্থ কি? সূর্য। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু রবি। অন্যগুলো সঠিক না, সঠিক উত্তর হচ্ছে রবি। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কি শব্দ, নাকি বাক্য, নাকি ধ্বনি, নাকি বর্ণ? আপনি যে ভাষাটা প্রকাশ করছেন, আমি যে আপনার সাথে কথা বলছি, ক্লাস নিচ্ছি, আমি এখানে কি করছি? বাক্য প্রয়োগ করছি, বাক্য ব্যবহার করছি। আমার এখানে ভাষাটা বা তথ্য আদান প্রদানের মাধ্যমটা কি? বাক্য। এখানে উপকরণটা কি? বাক্য। তাহলে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কিন্তু যদি বলা হয় ভাষার মূল উপাদান কি? উপাদান মানে হচ্ছে একদম মৌলিক জিনিসটা। মৌলিক জিনিসটা কি? ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি, মূল উপকরণ হচ্ছে বাক্য। আর এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আর কয়েকটা বর্ণ মিলে হয় শব্দ, কয়েকটা শব্দ মিলে তৈরি হয় বাক্য। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার, হাট ও বাজার, এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাট অর্থ যা, বাজার অর্থ তাই। তাহলে এটা কি হয়ে যাবে? সমার্থে। সমার্থে। মিলনার্থে কেমন হয়? মিলনার্থে হয় বাবা মা, মা বাবা। মিলনার্থে ভাই বোন। মিলনার্থে বিপরীতার্থে কি হয়? আয় ব্যয়। আয় ও ব্যয়। আয় ব্যয় বিপরীত শব্দ, তাই না? কিন্তু দ্বন্দ্ব সমাস। বিরুদ্ধার্থে, বিরুদ্ধার্থে কিভাবে হয়? বিরুদ্ধার্থে হয় দা কুমড়া। দা কুমড়া কি একটা আরেকটার বিরুদ্ধ আছে? সাপে নেউলে একটা আরেকটার বিরুদ্ধে আছে। ওকে, 16 নম্বর প্রশ্নটিতে চলে যায়। শুদ্ধ বাক্য চেয়েছে, কোনটি শুদ্ধ বাক্য? একটা জিনিস খেয়াল রাখবেন, শুধু দূরত্ব বুঝাইলেই দূর বানানটা দুর্গুকার দিয়ে হয়। দূরত্ব বুঝাইতে দ দুর্গুকার হয়, বাকি সব জায়গায় দ রস্যুকার হবে। তাহলে এখানে দুর্গুকার আছে বাদ, এখানে দুর্গুকার আছে বাদ, এখানে রস্যুকার, এখানে রস্যুকার। এখন আসেন আমরা একটু দেখি, আমার বড় দুরবস্থা নাকি আমার বড় দুরবস্থা। মূল শব্দটা হচ্ছে সন্ধি। সন্ধিটা ছিল কি? দুযুগ অবস্থা। দুযুগ অবস্থা। তাহলে এখানে কি? সরেয়। সুতরাং এখানে আকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুযুগ অবস্থা, দুরবস্থা। এখানে যদি হয়তো দুযুগ অবস্থা, তাহলে আকার হতো। এখানে দুরবস্থা, এই জন্যই
এই 2 নম্বরটা সঠিক। আমি, আমরা এগুলো কোন সর্বনাম পদ? আমি এবং আমরা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, এটি আত্মবাচক নয়। আত্মবাচক কোনগুলো? আত্মবাচক হচ্ছে নিজ, আপন, এগুলো হচ্ছে আত্মবাচক। ব্যতিহারিক কোনগুলো? যেমন রাজায় রাজায় লড়াই হয়। সাকল্যবাচক কোনগুলো? যেই সেই, যে সে, যিনি তিনি। ওকে। ইতিহাস রচনা করেন যিনি, তাকে কি বলা হয়? ইতিহাস লেখক? না। ঐতিহাসিকতা তো হবেই না। ঐতিহাসিক, ঐতিহাসিক। আর ইতিহাসবেত্তা মানে কি? যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, তাকে বলা হয় ইতিহাসবেত্তা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটা। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে। অক্ষির সমীপে এর সংক্ষেপ কি হবে? নিরপেক্ষ মানে কি? কোনো পক্ষপাতিত্ব যে করে না, কোনো পক্ষেই নয়, সে হচ্ছে নিরপেক্ষ। পরোক্ষ মানে হচ্ছে যেটা আপনার সামনে নাই, অন্যদিকে আছে, চোখের সামনে না আর কি, সেটা হচ্ছে কি? পরোক্ষ। আর সমক্ষ মানে কি? আপনার চোখের সামনে যেটা, সেটা হচ্ছে সমক্ষ। আর প্রত্যক্ষ হচ্ছে যেটা সরাসরি আপনি দেখছেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ। অক্ষির সমীপে, এই সমক্ষ আর প্রত্যক্ষ অর্থ প্রায় একই রকম, তবে অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ, আর অক্ষির সামনে হচ্ছে কি? প্রত্যক্ষ। মানে এক কথায় প্রকাশটা একটু পার্থক্য আছে আর কি, কিন্তু অর্থগত তেমন পার্থক্য নাই। বেলা, অবেলা, কালবেলা, এটার লেখক কে? সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, সিকান্দ্র আবু জাফর, জীবনানন্দ দাশ। বেলা, অবেলা, কালবেলা, এ লিখেছে হচ্ছে আকাল। তাহলে কালবেলা, বেলা, অবেলা, কালবেলা, এটাকার? এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থ। 16তম স্কুল, 16তম নিবন্ধন স্কুল পর্যায়ে। 16তম নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্নগুলো আমরা দেখবো। আমাদের ক্লাসগুলো এখন খুব দ্রুত শেষ হয়, কারণ হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমাদের রিপিট হয়, পাশাপাশি হচ্ছে খুব সহজ প্রশ্ন হয়, যেগুলো আমাদের কম আলোচনা করলেই হয়ে যায়। যে কারণে আমাদের 2 ঘন্টার ক্লাস থাকলেও এর আগেই কিন্তু 3টি প্রশ্ন আমাদের শেষ হয়, অর্থাৎ বিসিএস, প্রাইমারি এবং নিবন্ধনের যে প্রশ্নগুলো আহ আমরা দেখি সেগুলো। ওকে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক কে? সবুজ পত্র পত্রিকাটি কার ছিল? সবুজ পত্র পত্রিকাটি চলিত রীতির প্রবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পত্রিকাটি ছিল হচ্ছে প্রমথ চৌধুরীর। এখানে প্রথম চলে আসছে। হ্যাঁ, বানানটা ঠিক করে নেবেন, এটা হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে গদ্য রীতির প্রবর্তক, তিনি বাংলা সাহিত্যে গদ্য রীতির এবং তিনি আহ জ্যোতিষিণ্যের প্রবর্তক। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছোট গল্পের প্রবর্তক বা ছোট গল্পের জনক। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? যেগুলো নিজে নিজে আলাদা করে বসতে পারে না। এই যেমন চন্দ্রবিন্দু, এই যেমন ধরেন হচ্ছে অনুস্বার, যেমন ধরেন হচ্ছে বিসর্গ, এগুলো আলাদা বসতে পারে না, কারো না কারো সহযোগিতা প্রয়োজন হয়। এগুলো হচ্ছে কি? পরাশ্রয়ী বর্ণ। তাহলে পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। নিচের কোনটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? অর্থাৎ সত্যবিধান মানে কি? তৎসম শব্দে মূর্ধন্য ষ বানানের যে নিয়ম, সেই অনুযায়ী শুদ্ধ কোনটি? দেখেন, মাস্টার, পোশাক, জিনিস এবং পোস্ট মাস্টার, 4টা শব্দই কি? বিদেশি। আর বিদেশি শব্দে কি হয় না? মূর্ধন্য ষ হয় না। সুতরাং এখানে 4টাই সঠিক, এখানে কিন্তু একটাও ভুল নাই, এখানে 4টাই সঠিক। দুলুক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দু যুগ লুক, এটা খারাপ লুক হয়ে যাবে। হ্যাঁ, দুলুক মানে কি? দুলুক, দুলুক, দুলুকে বুলুকে আমরা বলি না? দুলুক মানে কি? দ্বীপ যোগ লোক, দ্বীপ যোগ লোক। এইখানে আমরা রস্বইকার দিয়ে আনলাম কেন? কারণ এখানে জফলা আছে, জফলা থাকলে রস্বইকার দিতে হয়। হ্যাঁ, দ্বীপ যোগ লোক, দুলুক। সমাসবদ্ধ শব্দে সাধারণত অনর্থ বিধান খাটে না, এর উদাহরণ কোনটি? এখানে সমাসবদ্ধ পদ কোনটি? রতন মৌলিক শব্দ। অনুষ্ঠান, এটা এটা হচ্ছে আপনার উপসর্গ সাধিত শব্দ, সমাসবদ্ধ না। তারপরে আছে কি? আপন, আপন, আপন বানানটা সমাসবদ্ধ না।
হ্যাঁ, তবে এই যে আপন বানানটা যদি মূর্ধন্য দিয়ে হয়, এটা কিন্তু স্বভাবতই মূর্ধন্য হয়েছে। এই আপন শব্দটা তো হচ্ছে দোকান। ওকে। অগ্রনায়ক হচ্ছে সমাসবদ্ধ পদ, এবং এই সমাসবদ্ধ পদ হওয়ার কারণে অগ্রনায়কে কি হইলো না, নত্যবিধান খাটলো না। এরকম ধরেন সর্বনাম, ত্রিনয়ন, দুর্নাম, দুর্নীতি, এগুলোতে কি হবে না, নত্যবিধান খাটবে না। পুকুরে মাছ আছে, এখানে পুকুরটা কোন অধিকরণ কারক, আপনাদেরকে অধিকরণ কারকের ক্লাসটা আমি নিয়েছিলাম, সেখানে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন অধিকরণ কারক। পুকুরের কোন জায়গায় মাছ আছে আপনি জানেন? না। আবার পুকুরের কি সব জায়গাতেই মাছ আছে? না, সব জায়গায় নাই। এরকম যদি হয় তাহলে এটাকে ঐকদেশিক বলা হয়। এটাকে কি বলা হয়? ঐকদেশিক। বৈষয়িক অধিকরণ কোনটা? যেমন ধরেন সে অঙ্কে ভালো, এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। অভিভাবক অধিকরণ কোনটা? যেমন একটা জিনিসের সর্বত্রই আছে, যেমন ধরেন তিলে তেল আছে, তিলের সম্পূর্ণটাতেই কি আছে, তেল আছে, নির্দিষ্ট একটা অংশে না। ভাবাধিকরণ কি? ভাবাধিকরণ হচ্ছে যেখানে আপনি দেখবেন আহ একটা ভাববাচক বিশেষ্য আছে এবং আরেকটা ক্রিয়া আছে যে ক্রিয়াটার সাথে সম্পর্কযুক্ত। যেমন ধরেন সূর্যোদয়ে অন্ধকার দূরভূত হয়, সূর্যোদয় একটা ভাব বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, এর সাথে যুক্ত হয়েছে কি, অন্ধকার দূরীভূত হয়, দূরীভূত হওয়া। তাহলে এখানে একটা ক্রিয়াবাচক শব্দ আছে আর একটা ক্রিয়া আছে, এটা হচ্ছে ভাবাধিকরণ হয়। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া বা ধাতুর পরে, ক্রিয়ার পরে যুক্ত হলেই তো কৃত প্রত্যয়, ক্রিয়ার পরে যুক্ত হলেই কৃত প্রত্যয়, আর যদি নামপদের পরে যুক্ত হয় তাহলে তদ্বিত প্রত্যয়। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? ভাবে সপ্তমী মানে কি জানেন? ওই যে কিছুক্ষণ আগে দেখলাম, বাভাধিকরণ, ভাবাধিকরণ। ভাবাধিকরণ কারক কি? একটা ক্রিয়াবাচক থাকবে, ক্রিয়াবাচক শব্দ থাকবে, প্লাস হচ্ছে আরেকটা কি থাকবে, ক্রিয়া থাকবে। তাহলে আমরা দেখি এখানে, আমাদের সেনারা যুদ্ধে অপরাজয়, আমাদের সেনারা কোথায় অপরাজয়? যুদ্ধে অপরাজয়। এটা একটা দক্ষতাও আবার একটা স্থানও বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আপনার অধিকরণ কারক, কিন্তু এটা ভাবে সপ্তমী না, এখানে দুইটা ক্রিয়া নাই। একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি, এখানে এই একটা প্রভাত হচ্ছে সময় বোঝাচ্ছে, সকাল বোঝাচ্ছে। তো এখানে আপনারা দেখেন ফুটিল কমল কলি, এটা একটা ক্রিয়া, এখানে আর ক্রিয়াবাচক শব্দ নাই। চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, চন্দ্রের উদয় হওয়া এবং কুমুদিনী বিকশিত হওয়া, একটা ক্রিয়াবাচক শব্দ আর একটা ক্রিয়া। কুমুদিনী মানে হচ্ছে কি, পদ্ম। কুমুদিনী মানে কি, পদ্ম। আচ্ছা, তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি এখানে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। কিন্তু এই নাউনটা হচ্ছে কি, এই নাউনটা হচ্ছে জিরানের মতো, জিরানের মতো, হ্যাঁ, যেটাকে ভাববাচক বিশেষ্য বলা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বরটা, প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। এখানে উঠিল একটা ক্রিয়া, তাহলে এটা অধিকরণ কারক সময় অর্থে, কিন্তু ওই ভাবাধিকরণ না। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কি হয়? প্রত্যুৎগমন, অগ্রগামী, নাকি শুভ পদার্পণ, স্বাগতম। স্বাগতমটা ভুল প্রয়োগ, স্বাগত বলতে হয়। আর অগ্রগামী মানে কি, সামনের দিকে যাওয়া। আর সম্মুখে অগ্রসর অভ্যর্থনা, এটাকে প্রত্যুৎগমন বলা হয়, এক কথায় প্রত্যুৎগমন। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা বাংলা, ফার্সি, হিন্দি, পর্তুগিজ। পেয়ারা আনারস, পেয়ারা আনারস, পাউরুটি, এগুলো পর্তুগিজ শব্দ। গির্জা পাদ্রি, পর্তুগিজ শব্দ। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। ক্ষণস্থায়ী বস্তু, কিছুক্ষণ আগে আমরা পেলাম কি, তাসের ঘর, তাসের ঘর আমরা ক্ষণস্থায়ী বস্তু হিসেবে পেয়েছি। এছাড়াও আছে কি, বালির বাঁধ। আমরা একটা প্রবাদ বাক্য দেখি, গুণহীনদের ব্যর্থ আস্ফালন, মানে উল্টাপাল্টা চিল্লাপাল্লা করা, গুণ বলতে কিচ্ছু নাই কিন্তু ফাফরবাজি করা। এরকম দেখি, কানা ছেলের নাম পদ্মলোচন মানে কি, অযোগ্যকে যোগ্য স্থানে বা যোগ্য বিশেষণ দেওয়া। ঘুঘু দেখেছো ফাঁদ দেখুনি মানে কি, তুমি আমার কৌশলটা এখনো দেখুনি, শুধু আমাকে দেখেছো। অসারের তর্জন গর্জন সার, এটাই হচ্ছে কি, গুণহীনদের ব্যর্থ আস্ফালন। যত গর্জে তত বর্ষে না। আসলে মুসল নেই ঢেকি করে চাঁদুয়া, মানে আপনার যে আসল, সেটার আসলের ঠিক নাই, কিন্তু আপনি আপনার ঘরেরই ঠিক নাই, কিন্তু আপনি ঢেকি ঘরের উপর কি করেছেন, চাঁদুয়া দিয়েছেন, অর্থাৎ এটাকে কি বলে, সামিয়ানা দিয়েছেন। বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত হয়েছে কোনটি? পরাকাষ্ঠা, না এখানে বিশেষ অর্থে পরায়ণ, এটাও
পরাক্লান্ত। পরাভব, এটা হবে সঠিক উত্তর। পরাভব মানে হচ্ছে পরাজয়। পরাভব মানে কি? পরাজয়। তাহলে জয়ের বিপরীত কি? পরাজয় বা পরাভব। সমাজ থেকে আসা একটি প্রশ্ন, আমরা এটির বাইরে ব্যাখ্যা করি। বিনা পানি। বিনা, বিনা মানে কি জানেন? বিনা বাদ্যযন্ত্র, হ্যাঁ। বিনা পানিতে, বিনা পানিতে যার, এই বিনা পানি মানে হচ্ছে হাত আর কি, হ্যাঁ, যার হাতে বিনা, বিনা পানি। সাধারণত এটা না বুঝে ভিন্ন অর্থ দেয়। বিনা পানি বলতে একজন দেবীকে বোঝায়। সম্ভবত দেবী দুর্গাকে বিনা পানি বলা হয়। নাকি সরস্বতী, সরস্বতীকে মনে হয়। আচ্ছা যাই হোক, যে কোনো একজনকে বোঝায়, সেই জন্য বহুব্রীহি। তো এখানে বিনা এবং পানি, বিনা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, আর পানি হচ্ছে হাত। তাহলে এ এই হাতও কি বিশেষ্য, বিনাও কি বিশেষ্য? দুইটাই বিশেষ্য হলে বেদীকরণ বহুব্রীহি হয়। দুইটা বিশেষ্য হলে বেদীকরণ হয়। বাংলা বর্ণমালার উৎস কি? তিব্বত তো হবেই না, কোরসটি হবে না, কারণ কোরসটি ডান দিক থেকে লিখতে হয়। দেবনাগরী লিপি এটাও না, আমাদের হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে উৎপত্তি। আমাদের কি? ব্রাহ্মী লিপি থেকে। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? এটা নিয়ে অনেক ঝামেলা আছে, তবে অপশন অনুযায়ী খ্রিস্টান এটা হচ্ছে ইংরেজি এবং বাংলা শব্দ। ইংরেজি এবং বাংলা শব্দ। বর্তমানে যে ঝামেলাটা সেটা হচ্ছে কি? তৎসম এবং বাংলা। তৎসম এবং বাংলা। কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ কোনটি? কল ইট এ ডে মানে কি? গুরুত্বপূর্ণ কাজ? না, একটা স্মরণীয় দিন। এ রেড লেটার ডে। স্মরণীয় দিন মানে কি? রেড লেটার ডে। কাউকে ডেকে আনা হবে না। কল ইট এ ডে মানে হচ্ছে পুনরায় শুরু করা। পুনরায় শুরু করা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? এই মরমরিটা অনন্যই অব্যয়। মরমরি বললেই বোঝা যায় কি? আনন্দে, উচ্ছ্বাসে আত্মহারা। তাহলে এখানে কি যন্ত্রণা হবে, বিরক্তি হবে, নাকি সম্মতি হবে, নাকি উচ্ছ্বাস? উচ্ছ্বাস হবে। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয়, বহুবার আসছে পরীক্ষায়, বেশি কিছু বলার দরকার নাই। সম্বোধন পদের পরে কমা বসে। সম্বোধন পদের পরে কমা বসে। বাড়ি, তারিখ, সময় এগুলোর পরে কমা বসে। রাস্তার নম্বরের পরে কমা বসে। উদাহরণ দিতে গেলে একই জাতীয় থাকলে সেগুলোর পরে কমা ব্যবহৃত হয়। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? ডাকঘর। ডাকঘর মানে কি? পোস্ট অফিস। খোলা ডাক। লেখক সত্য মানে কি? কপিরাইট। এটা হচ্ছে খোলা ডাক। এটা হচ্ছে খোলা ডাক। কোনটি দেশি শব্দের উদাহরণ? লুঙ্গি। লুঙ্গি হচ্ছে বর্মী শব্দ। লুঙ্গি কি? বর্মী শব্দ। সম্রাট। সম্রাট বিদেশি শব্দ। কুকা বিদেশি শব্দ। গঞ্জ হচ্ছে দেশি শব্দ, যদিও গঞ্জটা দেখতে একটু তৎসম তৎসম লাগে, কিন্তু এটা ব্যতিক্রম। যেমন ধরেন, ভবন যে শব্দটি আছে, দেখে কি ইজি মনে হচ্ছে না? কখনো মনে হবে এটা তৎসম না, এটা তৎসম শব্দ। আবার নারিকেল, দেখে কি মনে হয় তৎসম? না, কিন্তু এটা তৎসম শব্দ। এই দুইটাই পরীক্ষায় আসছে। কোনটি রূপক কর্মধারয় সমাস? কর কমলের ন্যায়। কর কমলের ন্যায়, ঠিক আছে। কাল রূপ স্রোত, কচুর ন্যায় কাটা, কর পল্লবের ন্যায়। তাহলে কর পল্লব আর হচ্ছে কর কমল, এই দুটি কি একই সমাস হবে? একই সমাস বলতে কি দুইটা বিশেষ্য। দুইটা যদি বিশেষ্য হয় তাহলে কি হবে? উপমিত। উপমিত। কচু কাটা, কচুর ন্যায় কাটা। কাটাটা হচ্ছে বিশেষণ, কচুটা হচ্ছে কি বিশেষ্য, এটা হচ্ছে উপমান। উপমান। কাল রূপ স্রোত, এইটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। উষ্ণিস এর সমার্থক শব্দ কি? অত্যন্ত উষ্ণ, কুসুম কুসুম উষ্ণ, শীতের আমেজ, নাকি পাগড়ি? উষ্ণিস মানে কি? আপনার মাথায় যেটা থাকে, যেটা আপনার মাথাকে উষ্ণতা দেয়, সেটা হচ্ছে পাগড়ি। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটক বলি যেটা বড়, আর নাটিকা বলি আমরা যেটা ছোট সেটাকে। পুস্তক বলি বড়টাকে, পুস্তিকা বলি ছোটটাকে। এরকম এগুলো ক্ষুদ্রার্থে, এগুলো কি হয়? ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ হয়। আচ্ছা, বৃহদার্থেও কিন্তু নারীবাচক শব্দ ব্যবহার হয়। যেমন অরণ্য। অরণ্য থেকে যখন আপনি বলবেন অরণ্যানী। আবার ধরেন বন, বন থেকে যখন আপনি বলবেন বনানী, তখন বড় অর্থে, বৃহদার্থে, হ্যাঁ। ক্ষীরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? ক্ষীরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি?
মাথা ব্যথা, মাথার বোঝা, মহাবিপদ। না, মহাবিপদ মানে উভয় সংকট আর কি, যেটাকে বলি শাকের করা। এটা হচ্ছে আসন্ন বিপদ। শিরের সংক্রান্তি মানে কি? আসন্ন বিপদ, আপনার মাথার কাছেই বিপদ আসন্ন, এটাকে বলা হচ্ছে শিরের সংক্রান্তি। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে, বহুবার আসছে, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায়। তো যাই হোক, আমরা মোটামুটি প্রশ্নগুলো দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের ক্লাসটি 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে প্রশ্ন সংখ্যা কম ছিল। পাশাপাশি এখানে আহ, বিগত ক্লাসের রিপিট প্রশ্ন অনেকগুলো ছিল। তো আহ, ক্লাসটি যারা রেকর্ডটা দেখবেন আপনারা সবাই উত্তর করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।